প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 4 এর লাস্ট মিনিট সাজেশন 3টে মডিউল থেকেই এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। অর্থাৎ CC8, CC9 এবং CC10 কোন প্রশ্নগুলোকে তোমরা একেবারে ছেড়ে যাবে না সেই বিষয়ক আলোচনা এই ভিডিওর মধ্যে। তবে প্রত্যেক বারের মতো এবারেও তোমাদেরকে বলবো, তোমরা দয়া করে যে কটা প্রশ্ন এই লাস্ট মিনিট সাজেশানে বলছি শুধুমাত্র সেইগুলো করে যেও না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো। যে বড় সাজেশনটা করে দিয়েছি এই অনুযায়ী তোমরা পড়াশোনাটা করো, দেখবে একটা ভালো নাম্বার পাবে। আমি এই ভিডিওর মধ্যে শুধু বলছি অত্যধিক গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো, সেই অনুযায়ী 3টে সিসি পেপারেরই আমি এই একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিতে চাইছি আর কি। ধরো CC8 মডিউল 1 থেকে অর্থাৎ বৈষ্ণব পদাবলী থেকে পঞ্চরস, অভিসার, এই দুটো প্রশ্ন তোমরা একেবারে ছেড়ে যেও না, ভালো করে মাথার মধ্যে নিয়ে না, একদম পারলে বড় করে করবে। কিন্তু পঞ্চরসের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু পদ ব্যবহার করতে হবে। অভিসারের ক্ষেত্রেও তাই, নইলে এগুলোতে নাম্বার উঠবে না ভালো করে। যত পদ লিখে তার বিশ্লেষণ করে দেবে সুন্দরভাবে, তবে গিয়ে কিন্তু নাম্বারটা তোমার গ্রো করবে বা নাম্বারটা তুমি পাবে। তাহলে মডিউল 1 থেকে CC8 তুমি করে যাচ্ছ পঞ্চরস এবং অভিসার, এই দুটো ভালো করে যাচ্ছ। এবার মডিউল 2তে আসছে চণ্ডীমঙ্গল কাব্য। এখান থেকে দুটি খল চরিত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ মুরারিশীল এবং ভারুদত্ত, এই দুটো চরিত্র তোমরা একেবারেই ছেড়ে যেও না। এছাড়া যেগুলো পড়ার জন্য বলেছি বড় ভিডিওতে, সেগুলো অবশ্যই পড়ো। আমি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেগুলো পড়ো। কিন্তু ভারুদত্ত চরিত্র এবং মুরারিশীল চরিত্র, এই দুটোকে কিন্তু একদম ছেড়ে যাওয়া যাবে না। এরপর আসি শাক্ত পদাবলীতে কবি কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব, এটা তো অবশ্যই পড়ছো। এবং তার পাশাপাশি আর একটা প্রশ্ন ছেড়ে যাওয়া যাবে না, সেটা হচ্ছে সমাজ বাস্তবতা। অর্থাৎ সেই সময় অষ্টাদশ শতাব্দীর যে সমাজ বাস্তবতা বোধ কবিদের পদের মধ্যে ধরা পড়েছে, আলোচনা করো। এই বিষয়ক প্রশ্নটা কিন্তু অবশ্যই করে যাবে এই দুটো প্রশ্ন। CC8 থেকে যে 6টি বড় প্রশ্ন বললাম, এই 6টি বড় প্রশ্ন কিন্তু একদম ছেড়ে যাওয়া যাবে না। এরপর আসি CC9 থেকে। CC9 এখানে কিন্তু ছন্দ, অলঙ্কার, কাব্য জিজ্ঞাসা বা অনুকরণ তত্ত্ব, এই ভাগটা রয়েছে। CC9 মডিউল 1 ছন্দ রয়েছে। এখানে অবশ্যই করে তোমরা কলাবৃত্ত এবং দলবৃত্ত ছন্দটা খুব গুরুত্বপূর্ণ। এই দুটো ছন্দ সংজ্ঞা, বৈশিষ্ট্য, নামকরণগুলো কে করেছিলেন এবং বিভিন্ন কবিতা লিখে তার যে বিশ্লেষণ, সেইগুলো কিন্তু ভালো করে দেবে। তাহলে এখান থেকে CC9 মডিউল 1 দুটো ভালো করে যাচ্ছ। সেটা কি দলবৃত্ত এবং কলাবৃত্ত, এটা যেন একদম ছেড়ে না যাওয়া হয়। এর পাশাপাশি মডিউল 2তে চলে আসি। মডিউল 2তে হচ্ছে অলঙ্কারের মধ্যে শব্দালঙ্কার আছে আর অর্থালঙ্কার আছে। শব্দালঙ্কার থেকে অনুপ্রাস এবং যমক, এই দুটো ভালো করে পড়ছো। আর অর্থালঙ্কার থেকে রূপক এবং উপমা, এই দুটো বড় প্রশ্ন ভালো করে 10 নম্বরের করে যাচ্ছ। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? এই বিষয়গুলো কিন্তু ছেড়ে যাবে না। তুমি যদি সম্ভব হয় তুমি শব্দালঙ্কার বড় প্রশ্নের জন্য ভালো করে শব্দালঙ্কারগুলো সবকটা করে যাও, তোমাকে বড় প্রশ্নের জন্য অর্থালঙ্কার করতে হবে না। যদি অর্থালঙ্কার ভালো করে যাও তাহলে শব্দালঙ্কার না করে গেলেও হবে। কিন্তু যেটা নির্ণয়, অর্থাৎ অলঙ্কার নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু তোমাকে সবগুলোই ভালো করে প্র্যাকটিস করতে হবে। কিন্তু বড় প্রশ্নের জন্য শব্দালঙ্কার থেকে তুমি করছো অনুপ্রাস এবং যমক, এবং অর্থালঙ্কার থেকে করছো দুটো, সেটা হচ্ছে উপমা এবং রূপক। এরপর আসি মডিউল 3। এখানে অনুকরণ তত্ত্ব রয়েছে এবং কাব্য জিজ্ঞাসা রয়েছে। প্রথমে অনুকরণ তত্ত্বর ব্যাপারটা বলে নিই। অনুকরণ তত্ত্ব থেকে দুটো প্রশ্ন একেবারেই ছেড়ে যাবে না। সেটা হচ্ছে অনুকরণের বিষয়, মাধ্যম এবং রীতি সম্পর্কে অ্যারিস্টটল কি বলেছেন, এই প্রশ্নটা। এটা কিন্তু 3টেই করে যাবে। দুটো হয়তো আসবে অনুকরণের রীতি এবং বিষয় সম্পর্কে আলোচনা করো, কিন্তু এর সাথে সাথে মাধ্যমটাও করে যাবে। মাধ্যমটা 5 নম্বরে দিলেও দিতে পারে।
এই বিষয়টা করে যাচ্ছ। এবং অ্যারিস্টটল এবং প্লেটোর অনুকরণ তত্ত্ব সম্পর্কে যে মতামতের যে পার্থক্য, তাদের যে তুলনামূলক আলোচনা, এই প্রশ্নটা কিন্তু ভালো করে করে যাবে। তাহলে অনুকরণ তত্ত্ব থেকে এই দুটো প্রশ্ন আবার বলছি আমি। অনুকরণের বিষয়, রীতি এবং মাধ্যম বলতে অ্যারিস্টটল কি বুঝিয়েছেন এই প্রশ্নটা, এবং প্লেটো ও অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্ব বিষয়ক তুলনামূলক আলোচনা করো, বা নীতিগত যে তাদের পার্থক্য দেখা গিয়েছিল সেটা আলোচনা করো। এই দুটো প্রশ্ন ভালো করে করছো। সিসি 9-এ কাব্য জিজ্ঞাসার যে ভাগটা রয়েছে, এখান থেকে আমি দুটি প্রশ্ন বলছি। এই দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই করে যাবে। প্রথমটি হচ্ছে রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ। আরেকটি হলো কাব্য নির্মাণের কৌশলের যে ভাগ, সেই ভাগগুলি আলোচনা করো। অর্থাৎ এর মধ্যে পড়বে বিভাব, অনুভাব এবং সঞ্চারী। যদি বিভাব, অনুভাব, সঞ্চারী বিষয়টা একটু বড় করে দেখে যাও তাহলে খুব ভালো হয়। তাহলে এটা ছিল মডিউল 3 থেকে, অর্থাৎ সিসি 9-এর মডিউল 3। সিসি 10টা কিন্তু বারবার বলেছি, যখন বড় প্রশ্ন করেছি বা বড় করে ভিডিওটা করেছি সেখানেও বলে দিয়েছি, সিসি 10টা নিয়ে কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে একটু আমি চাপে আছি যে এই পেপারটা থেকে কেমন প্রশ্ন আসবে মডিউল 2 এবং মডিউল 3 থেকে, এটা একটু চাপের আছে। তাই এখান থেকে বেশি পাকামো আমাদের করা যাবে না। তবুও আমি বিশেষ বিশেষ কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত, কমলাকান্তের দপ্তর তোমরা প্রত্যেকেই করছো। কমলাকান্তের দপ্তর থেকে বড় প্রশ্ন হিসেবে অবশ্যই করে যাবে কমলাকান্ত চরিত্র। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি একা প্রবন্ধে যে একাকিত্ব জনিত যে ভাবনাটা, অর্থাৎ মূল বক্তব্যটা একা প্রবন্ধের মধ্যে কি বোঝাতে চেয়েছেন, এই বিষয়টা করে যাচ্ছ। এবং এর সাথে আর একটি প্রশ্ন তোমাদেরকে বলবো, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমার মন। আমার মন রচনায় লেখকের মন সম্পর্কিত যে ধারণা, সেটা ব্যক্ত করো। এই 3টে প্রশ্ন ভালো করে কমলাকান্তের দপ্তর থেকে করে যাবে। তবে তোমাদের স্যার ম্যাডামরা যে সাজেশনটা দিয়েছে সেটার বাইরে আমি একদম কিন্তু বলছি না যে আমারটাই করো, এটা কোনোদিন আমি বলবো না, কিন্তু আমি বলছি এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে। মডিউল 2 ক, অর্থাৎ রবীন্দ্রনাথের সাহিত্যর যে পার্ট, এখান থেকে তোমরা অবশ্যই করে যাবে চিত্র ও সঙ্গীত সাহিত্যের প্রধান উপকরণ। অথবা এই লাইনেরই আরেকটা অন্য লাইন তুলে প্রশ্ন আসতে পারে, অরূপকে রূপের দ্বারা ব্যক্ত করতে গেলে বচনের মধ্যে অনির্বচনীয়তা দরকার। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে যাবে। এর সাথে আর একটি প্রশ্ন অবশ্যই দেখে যাওয়া দরকার, সেটা হচ্ছে সাহিত্য রচয়িতার নয়, সাহিত্য দৈব বাণী। অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে, সাহিত্য ব্যক্তি বিশেষের নয়, পুরোটা যদি আমি বলতে চাই, সাহিত্য ব্যক্তি বিশেষের নয়, সাহিত্য রচয়িতার নয়, সাহিত্য দৈব বাণী। এই দুটো প্রশ্ন সাহিত্যের পার্ট থেকে তোমরা ভালো করে করে যাবে। সিসি 10 মডিউল 2 খ ভাগের মধ্যে যে সমালোচনা সাহিত্য রয়েছে, এটা কিন্তু একটু জটিল বিষয় হয়ে রয়েছে অনেকের কাছে। এই জায়গা থেকে কিন্তু কোনোভাবেই 3টে প্রবন্ধ বা 3টে সমালোচনা প্রবন্ধ বা সাহিত্য তোমরা বাদ দিও না। এটা আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে বলতে পারি যে প্রথমত যেটা করে যেতেই হবে সেটা হচ্ছে পাশ্চাত্য এবং প্রাচ্য সমালোচনার ধারা, এইটা একেবারে ছেড়ে যাবে না। 2 নম্বর সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এবং উত্তর সাধক। এবং 3 নম্বরে তোমরা রাখো সমাজ বাস্তবতা, অর্থাৎ উপন্যাস ও সমাজ বাস্তবতা। এই 3টে প্রবন্ধ কিন্তু কোনোভাবেই ছেড়ে যেও না। আমার যত ভয় সেটা হচ্ছে সিসি 10 নিয়ে। এই সিসি 10টা নিয়ে আমি সত্যিই খুব চিন্তিত আছি। তাই তোমাদেরকে বারবার আমি বলছি যে সিসি 10টা নিয়ে কিন্তু ছেলে খেলা একেবারেই করো না। এখনো সময় রয়েছে, একটু মন দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। এরপরে আসি মডিউল 3। মডিউল 3 থেকে কোনগুলো করে যাবে দেখে নাও। ছিন্নপত্র থেকে পদ্মা নদীর তীরবর্তী মানুষ এবং প্রকৃতির বর্ণনা, এই প্রশ্নটা অবশ্যই করে যাচ্ছ। এছাড়া পত্র সাহিত্য হিসেবে ছিন্নপত্র কতদূর সার্থকতা পেয়েছে, এই প্রশ্নটা করে যাচ্ছ। এবং বিশ্ব প্রকৃতি, ছিন্নপত্রে যে
বিশ্ব প্রকৃতি কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। এই 3টে প্রশ্ন অবশ্যই ভালো করে করে যাও। তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে চাইলাম। তোমাদের আবারও বলছি, CC8 CC9 তোমাদের সমস্যা নাও হতে পারে, কিন্তু CC10টা অবশ্যই তোমরা কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়ো। তোমাদের পরীক্ষা ভালো হোক, অবশ্যই সুন্দরভাবে লেখো, তোমরা প্রিপেয়ার হও। ধন্যবাদ।